অবাধ্য হৃদয়ের লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২১ ও ২২। নিশীন্দ্র রাত। সান ফ্রান্সিসকোর আকাশে তীব্র ঝড় আর টানা বৃষ্টির প্রতাপে গোটা শহর কেঁপে উঠেছে। ইনায়া জানালার কাছে হাত রেখে মুগ্ধ চোখে ঝড়ের আঁচড় উপভোগ করছিল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন নানা অজানা বার্তা নিয়ে কাচের গায়ে পড়ছে। এক সময় হঠাৎ তার দৃষ্টি থমকে যায় নিচের পথের এক কোণে। কে যেন দাঁড়িয়ে, ঝাপসা আলোয় মুখটা ভালো দেখা যায় না। ভালো করে তাকাতেই ইনায়ার বুক ধড়ফড় করে উঠল। এ তো অন্য কেউ নয়, বরং এরিক। বৃষ্টির জলে পুরো ভিজে গেছে, চুলগুলো কপালে লেগে আছে, আর সাদা শার্ট শরীরে লেপ্টে আছে, যার ফলে তার প্রতিটি পেশি স্পষ্ট হয়ে উঠেছে। ইনায়া দ্রুত সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। পিচঢালা রাস্তার ঝড়ে বাতিগুলো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, আর তাতে বারে বারে এরিকের ছায়া দুলে উঠছে। এরিক এলোমেলো ও গম্ভীর চোখে নিরবধি শুধু ইনায়ার দিকেই তাকিয়ে আছে। ইনায়া আবারও চোখ খোলে। এবার তার চোখ এরিকের চোখে পড়তেই এরিকের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। ইনায়া কিছুতেই বোঝে না এমন দুর্যোগময় রাতে এরিক কেন এসেছে এখানে। ইনায়ার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে যখন এরিক তার চোখে চোখ রেখে পকেট থেকে ফোন বের করে, স্ক্রিনের দিকে না তাকিয়ে কাউকে কল করে। তাদের দৃষ্টি এখনো একে অপরের দিকে স্থির। ঠিক সেই মুহূর্তে ইনায়ার ঘোর কেটে যায় পাশের টেবিলের ফোনের শব্দে। সে হাতে তুলে দেখে স্ক্রিনে ভেসে আছে অজানা নাম্বার। শঙ্কিত দ্বিধাভরা হাতে ফোনটা নিয়ে কানে ধরে সে। ওপাশে ভেসে আসে এক কর্কশ পুরুষালী গলা, আর জানালার কাছের আড়াল থেকে ইনায়া আবারও দেখে এরিকের স্থির চাহনি। ঠিক তার উপর চোখাচোখি হয় দুজনের। ফোনের ওপাশ থেকে এরিক বলে ওঠে, ইউ আর লুকিং ড্যাডলি বেবি, আই মিসড ইউ সো মাচ। একবার নিচে এসো, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। এরিকের কথায় ইনায়ার মুখে কোনো আলাদা প্রতিক্রিয়া দেখা যায় না, বরং সে বিরক্ত সংযত গলায় কেবল বলে, পারবো না। এসব কি করছেন আমার বাড়ির সামনে এসে? বলছি চলে যান এখনই। এরিক ফোনের অন্য পাশে ফিসফিসিয়ে হাসে, তারপর আরও কঠিন গলায় বলে, নেমে এসো, না হলে আমি নিজেই উঠে আসছি। আর আমি উঠে এলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। ইউ নো হোয়াট আই এক্স্যাক্টলি মিন। এই বলেই সে এক চোখ টিপে জানালা জুড়ে নজর রাখে। রাগে বড় বড় চোখে জানালা দিয়ে এরিকের দিকে ইনায়ার তাকিয়ে আছে। ফোনটা কেটে দেয়। সে জানে এরিক যা বলে তা করেই ছাড়ে। সে কোনো অশান্তি কলঙ্ক চায় না, বিশেষ করে এত রাতে। তাই দ্বিধাভরা পায়ে চুপচাপ মাথায় ওড়না জড়িয়ে নিচে নেমে যায়। নিচে এসে বাড়ির দরজাটা খুলে বেরিয়ে আসে ইনায়া। পিচ ঢালা রাস্তায় পা রাখার সাথে সাথে এক পশলা বৃষ্টি এসে তাকেও ভিজিয়ে দেয়। বৃষ্টিতে ভিজেই অবশেষে এরিকের সামনে এসে দাঁড়ায় সে। ঠান্ডা বাতাস যেন আঁচড় কাটছিল তার শরীরে। চুলগুলো মুখে এসে পড়েছে বারংবার। এক হাত দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে ইনায়া ঝাঁঝালো স্বরে এরিককে বলে, কি চাই আপনার এত রাতে? এমন পাগলামি কেন করেন বারবার? এরিক নেশাচ্ছন্ন ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ইনায়ার দিকে এবং জবাব দেয়, তোমাকে চাই, কেবল তোমাকেই। এই ঝড়ো হওয়ার মতো বারবার ফিরে আসব যতবার দরকার তোমাকে পেতে। কতদিন নিজেকে লুকিয়ে রাখবে বালিকা? আমি তো পাগল। তোমার ভালোবাসা না পেলে এই ঝড়ের মতোই সব কিছু তছনছ করে দেব, আই প্রমিস। ইনায়া বুঝতে পাই এরিক হয়তো ড্রিঙ্ক করেছে, তাই একটু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি ড্রিঙ্ক করেছেন এরিক? এরিক এগিয়ে আসে ঠান্ডা অথচ দাবিদার স্বরে বলে, মাই কোয়েশ্চেন ওয়াজ নট দ্যাট, উইল ইউ জাস্ট অ্যান্সার মি ফর ওয়ান্স। ইনায়া সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার উত্তর তো আপনার অজানা নয়। ইউ আর ফরবিডেন ফর মি। এরিক ইনায়ের জবাবে দাঁতে দাঁত পিষে বলে, ইফ লাভ ইজ ফরবিডেন, লেট দ্য রেইন ওয়াশ অ্যাওয়ে মাই সিনস টুনাইট। লেট ইউর গড সি মি ডিফেন্ডেস বিগিনিং ইন দিস ডাউনপোয়ার। আই ওয়ান্ট নাথিং বাট ইউ। এই মুহূর্তে সে হাত বাড়িয়ে ইনায়ার বাহু ছয়। ইনায়া এরিকের পুরুষালী ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। ঝড় যেন আরও বেড়ে যায়। ভিজে একাকার তারা দুজনে। পোশাক গায়ের সাথে লেপ্টে আছে, চুলে জল, জুতোয় কাদা, ঠান্ডায় পুরো কাঁপছে। এরিক ইনায়ার দুই বাহু চেপে ধরে বলে, আই উইল লিভ এভরিথিং ফর ইউ, মাই ফ্যামিলি, মাই রিলিজিয়ন, জাস্ট সে দ্য ওয়ার্ড। এনার ঠোঁট চেপে রেখে কঠিন স্বরে জবাব দেয়, অ্যান্ড হোয়াট, উইল ইউ হেট মি লাইক এভরিওয়ান এলস? কজ ওয়ান ডে ইউ উইল। এরিক ইনায়ার কথা ইনায়ার বাহু আরও শক্ত করে ধরে বলে, নো, আই ওন্ট, আই লাভ ইউ। ইনায়া ধীরে ধীরে নিজের বাহু থেকে এরিকের হাত সরিয়ে দিতে দিতে বলে, ছেলে মানুষই বন্ধ করুন এরিক, আপনি যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট। আমি চাই না আপনার পরিবার
সমাজের কারো ঘৃণার পাত্রী হতে। আপনি ইসলাম গ্রহণ করলে মুসলিম হবেন ঠিকই, কিন্তু প্রকৃত ঈমানদার ব্যক্তি কি হতে পারবেন? আমি চাই না শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনি মুসলিম হন। তোমার ধর্ম বারবার বাধা দিচ্ছে তোমাকে আমার হতে, তবু আমি চেয়েছি সেই ধর্মটাকে আপন করে নিতে, শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু এখানেও বাধা, তোমার ধর্মে সব কিছুই বাধা। না, বাধা নয়, আপনাকে ধর্মের গুরুত্ব বুঝে তা গ্রহণ করতে হবে, আমাকে ভালোবেসে নয়। চারিদিকে ঝড়ো হাওয়া আরও জোরে বয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে এরিক গর্জে ওঠে, রিজেকশন! বেবি গার্ল, আমার খুব একটা পছন্দ না। তুমি বারবার আমায় ফিরিয়ে দিচ্ছ। আমার ভালোবাসা কি তোমার কাছে এতই সস্তা? তুমি কি খুব আনন্দ পাও আমাকে এভাবে ছুঁড়ে ফেলে রাখতে, নিজের পেছনে ঘোরাতে? ইনায়া কঠিন অথচ শান্ত গলায় জবাব দেয়, আপনি উন্মাদের মতো আচরণ করছেন এরিক। ইনায়ের এমন কথা শুনে এরিক প্রচণ্ড রেগে যায়। সে তার ভালোবাসা প্রকাশ করতে চাইছে, আর ইনায়া তাকে উন্মাদ বলছে। এরিক রাগে গর্জে উঠে বলে, আমার উন্মাদনা তো এখনো শুরু হয়নি, যখন শুরু হবে সামলাতে পারবে তো? এরিকের রুষ্ট কণ্ঠ শুনে হঠাৎ ইনায়া শিউরে ওঠে। অজানা এক ভয় তার ভেতর কাঁপন ধরায়, যদিও সে কখনোই ভয় পায় না, কিন্তু আজকের এরিককে দেখে সে সত্যি আতঙ্কিত। এরিকের চোখ দুটোর আগে টকটকে লাল হয়ে আসে। এই রূপ দেখে ইনায়া দুই পা পিছিয়ে যায়, তবুও লাভ হয় না। এক ঝটকায় এরিক তার কোমর জড়িয়ে ধরে, আর এক টানে নিজের বুকের উপর নিয়ে আছড়ে ফেলে। ইনায়া ছটফট করতে থাকে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এরিকের পুরুষালী দেহের কাছে তার শক্তি অতি সামান্য। এখন এরিক যেন নিজের নিয়ন্ত্রণে নেই, পুরোপুরি রাগের মাথায় কিছু করে ফেলবে কিনা সেই আতঙ্কে ইনায়ার শিরা উপশিরা টনটন করে ওঠে। ভয় আর ক্ষোভে গলা ধরে আসে, আর তাই গজগজ করতে করতে ইনায়া অবশেষে চিৎকার দিয়ে ওঠে, আপনি নিজের লিমিট ভুলে যাচ্ছেন এরিক, ছাড়ুন আমাকে। কিন্তু ইনায়া তার পরের কথাগুলো আর শেষ করতে পারল না। এরিক এক ঝটকায় ইনায়ার গলার পেছনে ওনার ভেতর হাত ডুবিয়ে তাকে জোরে নিজের দিকে টেনে নেয়। এরিকের গরম নিঃশ্বাসে ইনায়ার ঠোঁট পাতলার মতো কেঁপে ওঠে, আর কোনো দ্বিধা না রেখে সে ঠোঁট ডুবিয়ে দেয় ইনায়ার ঠোঁটে। বৃষ্টির দাপটের সঙ্গে সঙ্গে এরিকের উন্মাদনাও বাড়তে থাকে। ইনায়ার শ্বাস যেন আটকে যায়, সারা দেহ অবশ হয়ে আসে। আঙুলগুলো দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও মাথার ভেতর তুমুল ঝড় বইতে থাকে। সে যখন বাধা দেওয়ার চেষ্টা করে, এরিক তার হাত দুটো চেপে ধরে, নিজের রাজত্ব কায়েম করে রাখে ইনায়ের ঠোঁটে। এরিক শক্ত হাতেই ইনায়ার দুটি হাত পেছনে চেপে ধরে রাখে। এতে ইনায়ার কোনোভাবেই বাধা দিতে পারে না। ব্যথায় জর্জরিত আর শক্ত বাঁধনের চাপে তার ঠোঁট আর হাত দুটো অবশ হয়ে আসে। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগে ইনায়ার। একজন বিধর্মী পুরুষ তাকে ছুঁয়ে দিচ্ছে, তার অস্তিত্বকে গ্রাস করছে। ইনায়ার চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে, যা বৃষ্টির পানিতে ধুয়ে যায়। কিছুক্ষণ পরে এরিকের বাঁধন কিছুটা শিথিল হতেই ইনায়া এক ঝটকা দিয়ে নিজেকে সারিয়ে নেয়। ধোয়াতে দৃষ্টিতে এরিকের চোখে একবার চেয়ে, তারপর সমস্ত অভিমান আর রাগ এক ধাক্কায় হাতের তালুতে তুলে নেয়। চুপচাপ শব্দ না করে ঠাস করে চড় মারতে থাকে এরিকের গালে। তার নিঃশ্বাস কাঁপছে, কাপা গলায় বলে ওঠে, আমাকে ছোঁয়ার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি এক্ষুনি আমার সামনে থেকে চলে যান, আর কোনোদিনও নিজের কুৎসিত মুখটা আমাকে দেখাবেন না। ইনায়া পাগলের মতো দুই হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে থাকে। এরিক নির্বিকার দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে ইনায়ার দিকে। নিজের ঠোঁট দুটো আস্তে শুষে সেখানে এখনো ইনায়ার স্পর্শ অনুভব করে। তবে তার সেই উন্মাদনা বেশিক্ষণ থাকে না। হঠাৎই বাস্তবে ফিরতে বাধ্য হয় সে। ইনায়ার ফোলা ফোলা লাল চোখে চোখ পড়তেই তার ভেতরটা ওলটপালট হয়ে যায়। সে হঠাৎ বুঝতে পারে ইনায়া কাঁদছে। এই অনুভবেই এরিক নিজের চোখ বন্ধ করে একবার আবার ধীরে খোলে। কখন যে মাথায় ওড়নাটা খুলে পড়েছে ইনায়ার মনে নেই। লম্বা বৃষ্টি ভেজা চুলগুলো পিঠে লেপ্টে আছে, তাকে ঠিক যেন কোনো অপার্থিব পরীর মতো লাগছে। তবু এরিকের নজর পড়ে শুধু তার দুঃখ ভরা চোখের দিকে। এই মুহূর্তে সৌন্দর্যে নয়, কেবল কষ্টে ডুবে আছে সে। কেবল অপরাধবোধ জমাট বাঁধে তার মনে। এরিকের এক পা এগোতেই ইনায়ারও দুপা পিছিয়ে যায়। সেই মুহূর্তে পালিয়ে যেতে চাইলেও ইনায়ার শরীর অবশ হয়ে গেছে, কোনোভাবেই নড়তে পারছে না। সে সরে যেতে চাইলেও এরিক ঝুঁকে পড়ে, ওড়নাটা তুলে নিয়ে ইনায়ার দিকে বাড়িয়ে দেয়। ইনায়া দৌড়ে ঘরের ভেতরে যেতে চাইলে এরিক তার আগেই পেছন থেকে ওড়নাসহ জড়িয়ে ধরে। ইনায়ার মুক্তির সব চেষ্টা ব্যর্থ করে ওড়নাটা আলতো করে ভিজে শরীরে পেঁচিয়ে দেয়। কাপা গলায় বলে ওঠে, আমি সরি ইনায়া, সত্যি দুঃখিত, আমি এটা চাইনি।
প্লিজ কেঁদো না জান, আর কখনো হবে না। আমার তখন মাথা ঠিক ছিল না। এরিকের কোনো কথা আর পৌঁছায় না ইনায়ার কানে। সে কেবল তার বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। এরিক সব উপেক্ষা করে আরো শক্ত করে ইনায়াকে জড়িয়ে ধরে। কিন্তু এবার ইনায়া হঠাৎই জোরে কেঁদে ওঠে। এরিকের ছোঁয়া নয়, নিজেকেই যেন ঘৃণা করতে থাকে সে। কিভাবে এক পরপুরুষের স্পর্শ মেনে নিল, এই কথা তাকে ছিন্নভিন্ন করে দেয়। ইনায়ার কান্নার শব্দ কানে আসতেই এরিক সাথে সাথে তাকে ছেড়ে দেয়। মুক্তি পেতেই ইনায়া দৌড়ে ঘরের ভিতর ঢোকে, সজোরে দরজা বন্ধ করে দেয় এরিকের সামনে। এরিক শুধু নিঃশব্দে অপলক চোখে তাকিয়ে থাকে ইনায়ার দিকেই। রুমে এসে ভালো করে নিজের শরীরে ওই ভেজে ওড়নাটা জড়িয়ে নিয়ে থরথরিয়ে কাঁপতে থাকে ইনায়া। জানালার দিকে তাকাতেই দেখে বাইরে এরিক এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কাপা হাতে একটানে জানালাটা বন্ধ করে দেয় ইনায়া। এদিকে ইনায়া জানালা লাগিয়ে দিতেই এরিক তার ভিজে চুলগুলো হাত দিয়ে ব্রাক ব্রাশ করে। ওই বন্ধ জানালার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে বলে, ইউ ক্যান রান, বাট ইউ ক্যান নট হাইড ফ্রম মি। আই এম নট লাইক থোসেস উইক guys who give up. I want you, Inaya, and I will have you no matter what your God or your rules say. অফিস রুম থেকে মিস্টার রিচার্ডের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টে ভুল হয় তিনি রেগে সকলের উদ্দেশ্যে বলে ওঠেন, তোমাদের কাজের মান কতটা নিচে যেতে পারে সেটা আজ ভালোভাবে দেখলাম। ক্রোধে মিস্টার রিচার্ড দুজনকে চোখের পলকে চাকরি থেকে বের করে দেয়। অফিস রুমে সবার দম বন্ধ করার মতো অবস্থা। ঠিক তখন ম্যানেজার চুপি চুপি একটা খাম এগিয়ে দেয় মিস্টার রিচার্ডের দিকে। মিস্টার রিচার্ড বিরক্ত মুখে খামটা টানেন, ভেতর থেকে বেরিয়ে আসে কিছু ছবি। ছবিগুলো দেখে মিস্টার রিচার্ডের সমস্ত রক্ত যেন মাথা পর্যন্ত গরম হয়ে যায়। এরিক রাস্তার মোড়ে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কোনো অজানা মেয়েকে বুকে টেনে চুমু দিচ্ছে। মিস্টার রিচার্ড রেগে গিয়ে এক পলকে হাতে থাকা ফুলদানিটা তুলে সজোরে ছুঁড়ে মারেন মেঝেতে। তিনি রেগে বলে ওঠেন, নির্লজ্জ ছেলেকে জন্ম দিয়েছি আমি। কথাটি বলেই রাগে ফুঁসতে ফুঁসতে অফিস থেকে বেরিয়ে যান। রাত অনেক গভীর হয়েছে, দীর্ঘক্ষণ ধরে চলা বৃষ্টির অবশেষে থামছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, যেন পুরো শহরটায় নিঃশ্বাস আটকে রেখেছে। বৃষ্টির শেষ কণাগুলো এখনো জানালার কাছে আটকে টুপটাপ করে ঝরে পড়ছে। বাইরে গাছের পাতায় জমে থাকা জলকণাগুলো চাঁদের আলোয় হালকা দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। এমন গভীর নিস্তব্ধ রাতে মিস্টার রিচার্ড গভীর মুখে হলরুমের সোফায় বসে রয়েছেন। ঘরের ঘড়ির টিকটিক শব্দ প্রায় থেমে গেছে। তখন এরিক শীষ বাজাতে বাজাতে দরজায় প্রবেশ করে, কাঁধে তার জ্যাকেট ঝোলানো। মিস্টার রিচার্ড এরিককে দেখা মাত্র গম্ভীর স্বরে বলে ওঠেন, দাঁড়াও। এরিক শুনেও না শোনার ভান করে চলে যেতে নিলে মিস্টার রিচার্ড পেছন থেকে আবারও কড়া গলায় বলে উঠলেন, আমি দাঁড়াতে বলেছি এরিক। এরিক অন্যমনস্ক গলায় বলে, এসব নাটক প্রতিদিন ভালো লাগে না। কোনো জরুরি কথা থাকলে সকালে বলো, আজকে অনেক ক্লান্ত, রেস্ট নিতে চাই। মিস্টার রিচার্ড রাগে ফুঁসে ওঠে, ছবিগুলো এরিকের মুখের উপর ছুঁড়ে দেন। এগুলো কি এরিক, তোমার বাবার নামটা বাজারে তুলে দিয়ে এসেছো? আর কোনো লজ্জা বাকি আছে? এরিক মেঝেতে পড়ে থাকা ছবিগুলোর দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল এবং ঠান্ডা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি কি করি, কার সাথে থাকি সেটা একান্তই আমার ব্যাপার। এইসব ছবিতে তোমার রাতের ঘুম নষ্ট হলেও চলবে। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। স্টে ফাকিং অ্যাওয়ে ফ্রম মাই লাইফ। নিজেকে সংযত করে কথা বলো এরিক, ভুলে যেও না কে তুমি, কার সাথে দাঁড়িয়ে কথা বলছো। এরিক বিরক্ত হয়ে বলল, এসব নাটক রাখো তো, কি এমন হয়েছে? আমার ইচ্ছে করেছে তাই আমি ওকে কিস করেছি। সো এখানে তো খারাপের কিছু আমি দেখতে পাচ্ছি না। মিস্টার রিচার্ড ছেলের এমন নির্লজ্জের মতো কথা শুনে রাগে কিরমির করতে করতে বললেন, তোমার এসব কাজ আমাদের পরিবারের সম্মান নষ্ট করছে। লোকে তো তোমায় কিছু বলবে না, বলবে তো আমাকে। এসব অসভ্যতামি বন্ধ করো। এরিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, অসভ্যতামির ক্লাইম্যাক্স তো এখনো বাকি। এখনই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আগে বেঁচে তো থাকো, তারপর না হয় দেখবে। এরিক, লাই দিয়ে দিয়ে মাথায় উঠে গিয়েছো তুমি। এরিক বিরক্তিতে হাই তুলে বলল, আর কিছু বলতে চাইলে পরে বলো, আজকে বিরক্ত করো না, এমনিতেই মুড ভালো নেই। মিস্টার রিচার্ড রেগে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ওই মেয়েটাকে উত্তর দাও। এরিক তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, ডোন্ট ডোন্ট ইউ ডেয়ার মিস্টার রিচার্ড। ওর কথা মুখেও আনবে না তুমি। আমি কার সাথে থাকি সেটা আমার সমস্যা, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। এরিকের এমন পজিটিভনেস দেখে রিচার্ড একটি তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ও আই সি, এত পজিটিভ। সে কি তোমায় জাদু করেছে নাকি?
এরিক একদম ঠান্ডা অথচ স্থির কণ্ঠে বলল, মাইন্ড ইওর ওন বিজনেস। বললাম না, একটাও বাজে কথা আমি শুনতে চাই না। রাগের চোটে এরিকের চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে, ঘাড়ের এবং কপালের রগ ফুলে ওঠে। মিস্টার রিচার্ড আবারও বলে ওঠে, এরিক তুমি আমাকে হুমকি দিচ্ছ? এরিক হেসে মাথা ঘাট করে বলল, সেই হাসি ছিল বিষে মাখা তাচ্ছিল্য। হুমকি না, ওটা সতর্কতা। আমার জীবনে তোমার সম্মানের দাস নয়। তুমি তোমার ভণ্ডামি নিয়ে বাঁচো, আমাকে আমার মতো বাঁচতে দাও। ভণ্ডামি? এসব ভণ্ডামি মনে হয় তোমার? কথার মধ্যে এরিক তাকে থামিয়ে দিয়ে বলে, বাবা হয়েছেন বলে কি আমার উপর মালিকানা পেয়েছেন? বাবার নাম দিয়ে পুরো জীবন চালাতে চাই না আমি। আপনি যদি চান আমি আপনার মতো হই তাহলে সরি, সেই আশা বাদ দিন। আমি আমার মতো বা আপনার আদর্শের কার্বন কপি হতে আসিনি। কথাটি বলেই এরিক নিজের রুমে চলে যায়। রাতভর এক বিন্দু ঘুম আসেনি এরিকের চোখে। চারিদিকে তাকাতে থাকে অস্থিরভাবে, মনে হচ্ছে বিশেষ কাউকে খুঁজছে। এরিকের বন্ধুরা জিজ্ঞেস করলে এরিক কিছু বলে না। সে নিজের মতোই থাকে আজকাল। তাকে বেশি কথা বলতে বা বন্ধুদের সাথে তেমন একটা মিশতেও দেখা যায় না। কোনো কিছুতেই যেন তার মন নেই। কিছু একটা চিন্তা করতে করতে এরিক যখন হলওয়ে বরাবর এগিয়ে যায়, তখনই চল শক্ত করে দাঁত কামড়ে রুক্ষ চোখে পাগলের মতো তাকিয়ে আছে চারপাশে। ইনায় আসেনি আজ। এরিকের বুকের ভেতর এক অপার শূন্যতা ও হাহাকার ঢেউ তুলে যাচ্ছে, যেন নিঃশ্বাসের মাঝেও ভারী কষ্ট জমে আছে। ঠিক তখনই সে সোফিয়াকে কয়েকজন ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এরিক সোজা এগিয়ে যায় সোফিয়ার দিকে এবং শক্ত গলায় জিজ্ঞেস করে, হেই সোফিয়া, হোয়ার ইজ ইনায়া? কোথায় ও? হঠাৎ এরিকের গলার আওয়াজ শুনে সোফিয়া তার দিকে ঘুরে দাঁড়ায় এবং সোফিয়ার বন্ধুরা অবাক দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে থাকে। কারণ ইউনিভার্সিটির সবচেয়ে রিচ ক্রাশ বয়, হার্টব্রম, যে কিনা সব মেয়েদের ড্রিম বয়, সে কিনা ইনায়ার খোঁজ করছে। ওদের জানা মতে এরিক জীবনে কারো খোঁজ করা তো দূরে থাক, ঘুরে দ্বিতীয়বার তাকানোর মতো ছেলে না। আর আজ সে কিনা ইনায়ার খোঁজ করছে। অদ্ভুত লাগে বিষয়টি। যদিও তারা এরিককে ইনায়ার সাথে দেখেছে অনেকবার, কিন্তু ওদের মনে হয়েছিল এরিক জাস্ট ইনায়াকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আজ তো এরিক স্বয়ং ইনায়ার খোঁজ করছে। সোফিয়ার বন্ধুদের তার দিকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে এরিক বিরক্ত হয়ে বলে, লাইক হোয়াট আর ইউ গাইস লুকিং অ্যাট? এরিকের কথার টোন শুনে সোফিয়ার বন্ধুরা কিছুটা ভড়কে যায়, কারণ তারা জানে এরিক রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যায়। ওরা কিছু বলতে পারে না দেখে এরিক রেগে গিয়ে বলে, গেট আউট ফ্রম মাই আইস রাইট নাও। কাউকে দেখতে চাই না আমি এখানে। এরিক কথাগুলো উচ্চারণ করার সাথে সাথে সোফিয়ার বন্ধুরা সবাই ভয় পেয়ে সেখান থেকে কোনো মতে চলে যায়। এবার এরিক সোফিয়ার দিকে ঘুরে বলে, এবার বলো কি হয়েছে ইনায়ার? সোফিয়া একটু দ্বিধা নিয়ে উত্তর দেয়, ও আসবে না আজকে। সোফিয়ার উত্তর শুনে এরিকের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না, উল্টেও আবার প্রশ্ন করে, তার মানে তোমার সাথে ওর কথা হয়েছে? কিছু বলেছে কেন আসবে না? সোফিয়া মাথা নাড়িয়ে একটু নিচু গলায় বলে, না কিছু তো বলেনি, শুধু আসবে না বলে ফোন কেটে দিয়েছে। এরিক বিরক্ত আর হতাশ হয়ে কিছু না বলে চলে যায় ফাঁকা করিডোরে। বুকের গভীরে উদ্ভ্রান্ত অস্থিরতা আর ক্ষুব্ধ রাগ প্রবল ঢেউয়ের মতো ছুটে বেড়ায়। করিডোরের শেষ প্রান্তে গিয়ে আর রাগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ালে একটা ঘুষি মারে এরিক। সঙ্গে সঙ্গে হাতের চামড়া ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। চোখ দুটো লাল হয়ে আসে ওর। দেওয়ালে আরও দুই একটা ঘুষি মেরে এরিক তাও নিজের রাগকে সংবরণ করতে পারে না। এদিকে সাদা দেওয়ালে রক্তে লাল হয়ে গিয়েছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে এরিক ধীরে ধীরে এগিয়ে যায় নিচতলার সিঁড়ির দিকে এবং সিঁড়িতে গিয়ে বসে পড়ে। নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে এরিক নিজে নিজে ভাবে, তুমি আসবে না? হ্যাঁ, আমাকে এভাবে ইগনোর করবে? ভাবছো আমি সহ্য করব? যদিও তার মধ্যে কিছুক্ষণ আগে অপরাধবোধ কাজ করছিল, কিন্তু রাগের চোটে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এরিক। আর ভাবে কিসের সময় দেবে সে। ইনায়া শুধু তার, এটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে মেনে নিতে হবে। তাই আর কোনো কিছুর পরোয়া না করে এরিক ফাঁকা সিঁড়ির ধাপে বসেই তার রক্তাক্ত হাত দিয়ে ফোন বের করে বারবার কল করে ইনায়াকে। একবার, দুইবার, 10 বার ফোন বেজে যায় কিন্তু কেউ রিসিভ করে না। বারবার স্ক্রিনের উজ্জ্বল আলো নিভে যায়। ইনায়ার নামের পাশে নো অ্যান্সার লেখা ওঠে। এরিকের চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের আগে আগুন জ্বলে ওঠে। নিজেকে আর সামলাতে পারে না সে। ফোনটা হাতে নিয়ে জোরে আছাড় মারে সিঁড়ির চার কোণে। স্ক্রিন ফেটে যায়, টুকরো টুকরো হয়ে পড়ে। চারিদিক স্তব্ধ, ঠিক যেন এরিকের ভেতরে ঝড়ও এতক্ষণে ফেটে বের হতে চায়। নিজেই নিজের মনে বিড়বিড় করে, কেন রিসিভ করছো না? আমার থেকে পালিয়ে কোথায় যাবে বেবি গার্ল? ভাবছো এসব এড়িয়ে গেলে আমার কাছ থেকে পার পাবে তুমি?
তাহলে তুমি ভুল ভাবছো, এই এরিক অ্যাশফোর্ডকে তুমি এখনো চেনো না। এবার সে পকেট থেকে আরেকটা ফোন বের করে ইনায়াকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সব মাধ্যমে লিখে ক্লিয়ার হুমকি দেয়, লিসেন বেবি গার্ল, তোমার এভাবে গা ঢাকা দেওয়া আমি কিছুতেই সহ্য করব না। তোমাকে আমার মুখোমুখি হওয়াই লাগবে। ইগনোরেন্স আমার একদম পছন্দ নয়। ফোন রিসিভ করো, নইলে আরও খারাপ কিছু হবে। আমি ঠিক একইভাবে তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াবো, সবার সামনে জিজ্ঞেস করব, তখন কি করবে? আমার থেকে তোমার মুক্তি নেই বেবি গার্ল। যত তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে ততই তোমার মঙ্গল। এরিক জানে যে ও ভুল করেছে, এটাও জানে যে ও ইনায়াকে হার্ট করেছে, আরও নিজেও হার্ট হয়েছে। যেহেতু ও প্রথমবার প্রেমে পড়েছে এবং আগে এমন কোনো অনুভূতির সাথে পরিচিত নয়, তাই এমন পাগলামি করছে। সে নিজেও বুঝতে পারছে না আসলে কি করলে সে সব ঠিক করতে পারবে, কি করলে ইনায়া পুরোপুরি তার হয়ে যাবে। একটা নিশার অচেনা সপ্তাহ কেটে যায়, ইনায়া ইউনিভার্সিটিতে আসে না, কারো কোনো উত্তর নেই। এরিক বারবার ফোন দেয় আর একটাবার ইনায়ার গলা শোনার জন্য অপেক্ষা করে, কিন্তু ইনায়া কথা বলে না। জোর করে হুমকি দিয়ে যদিও এরিক ইনায়াকে দিয়ে ফোন রিসিভ করাতে পারে, কিন্তু লাভে লাভ কিছুই হয় না। ইনায়া একটা শব্দ পর্যন্ত বলে না, আর এতে ইনায়ার ঘৃণা আরও তীব্র হতে থাকে। এরিক আসলেই বোঝে না যে জোর করে কখনোই কারো ভালোবাসা পাওয়া সম্ভব না। ইনায়াকে এই এক সপ্তাহে প্রতিদিন কল দেয় এরিক, আর যদি ফোন রিসিভ না করে তাহলে হুমকি দেয়। এই জন্য ইনায়াও ফোন রিসিভ করে ফেলে রাখে। আসলে এরিকের কথা শোনার মতো রুচি আর তার নেই। ইনায়া ভয় পায় না এরিককে, কিন্তু নিজের সম্মানের ভয় তো তার আছে। এরিক যা বলে ঠিক তাই করে। ও ভালো করেই জানে ও যদি এরিকের কথা না মানে, এরিক ঠিক তার আত্মসম্মানকে আঘাত করবে। তাই বাধ্য হয়ে রিসিভ করে। আজও তার ব্যতিক্রম হলো না। এরিক ফোন করে ইনায়াকে বেশ কয়েকবার চেষ্টা করাতে শেষমেশ আবারও হুমকি দিয়েই ইনায়াকে ফোন রিসিভ করালো এরিক। ইনায়া ফোন রিসিভ করতেই এরিক বলে ওঠে, ইনায়া কথা বলো, শুধু বলো ঠিক আছো তো। কিন্তু ওপাশে নিস্তব্ধতা বিরাজ করে। সময় নদীর স্রোত প্রবাহের মতো বয়ে যায়। এভাবে কেটে যায় আরও এক সপ্তাহ। একটা হিমেল সকালে ইনায়া যখন ক্যাম্পাসে ফিরে আসে, তখন পুরো পরিবেশে এক অদ্ভুত থমকে থাকা চাপা টান অনুভূত হয়। তার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চোখে আতঙ্কের ছায়া স্পষ্ট। দূর থেকে ইনায়াকে দেখতে পেয়ে এরিকের বুকের গভীরে জমে থাকা অভিমান, রাগ একসাথে মাথাচাড়া দেয়। সে ছুটে আসে ইনায়ার সামনে, থেমে দাঁড়ায়। কোথায় ছিলে? এমনভাবে লুকিয়ে থেকে কি আমার থেকে কখনো রক্ষা পাবে তুমি? চলো আমার সাথে। ইনায়া মুখ তুলেও তাকায় না, কোনো জবাবও নেই। এরিক ওর হাতটা ধরতে চাইলে ও কয়েক পা পিছু হটে যায়। সেদিন রাতের ঠিক এমন দৃশ্যটি মনে আসতেই এরিক আর ইনায়ার হাতটা ধরে না, শুধু নীরবে চেয়ে থাকে ইনায়ার দিকে। কিন্তু ও যে এতদিন কষ্ট পেল তার কি? এরিকের মন চাইছে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে ইনায়াকে বুঝিয়ে দিতে যে ও ইনায়াকে ঠিক কতটা ভালোবাসে। ইনায়ার এই নির্লিপ্ততা এরিককে আরও তাতিয়ে দেয়। ইনায়া তার দিকে একবার তাকায় না পর্যন্ত। রেগে গিয়ে সে সামনে এসে কড়া গলায় বলে, আই ওয়ান্ট অ্যান্সার ড্যামেট। মুখোমুখি এড়িয়ে গেলে সব প্রশ্ন শেষ হয়ে যায় না, কিন্তু তবু ইনায়া চুপ থাকে, বন্ধুদের আড়ালে গা ঢাকা দেয়, যেন ওর উপস্থিতি বাতাসে মিলিয়ে যায়। এরিকের রাগে চোখ জ্বলজ্বল করতে থাকে। সে আর এক মুহূর্ত দেরি না করে ইউনিভার্সিটি গেট দিয়ে দ্রুত বেরিয়ে যায়। মনে হয় কিছুই আর ধরাছোঁয়ার মধ্যে নেই। এরিক সোজা ক্লাবে চলে আসে। বাড়ির টেবিলে বসে একের পর এক গ্লাস ড্রিঙ্ক করতে থাকে। এত ড্রিঙ্ক করেও আজ শান্তি পাচ্ছে না। ফাক মাই লাইফ থ্রিলিং, কিছু একটা করতে হবে। এটা বলে একবারে পুরো একটা হুইস্কির বোতল শেষ করে ফেলে এরিক। শেষ করার সাথে সাথে সে খালি বোতলটি ক্লাবের মাঝখানের মেঝেতে ছুঁড়ে মারে। সাথে সজোরে শব্দ করে বোতলটি ভেঙে যায়। ক্লাবের সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে এরিকের দিকে। এরিকের হাতে কাচের ভাঙা অংশ ঢুকে ঝরঝর করে রক্ত ঝরছে, কিন্তু সেই দিকে আপাতত কোনো খেয়াল নেই। উন্মাদের মতো আরও কয়েকটা বোতল শেষ করে। সেই বোতলগুলো একইভাবে ভাঙলো, পুরোপুরি ড্রাঙ্ক হয়ে তবেই বেরিয়ে গেল। হাতের রক্ত ফোঁটায় ফোঁটায় পড়তে থাকলো মেঝেতে। অ্যারেন, এলিনা, অ্যালেক্স পিছু নেয় এরিকের। তারা জানে এরিক কতটা রেগে ইউনিভার্সিটি থেকে বের হয়েছে। অ্যারন হাঁপাতে বলে, এরিক প্লিজ ফিরে চল ভাই, এমন কিছু করিস না যাতে তোর ক্ষতি হয়। আমরা আছি না, ইনায়ের সাথে তোর সব ঠিক করে দেব। এরিক ওদের দিকে তাকিয়ে ধীরে হেসে ওঠে, ক্ষতি? আমি তো নিজের উপরেই সবচেয়ে বড় ক্ষতিটা করতে যাচ্ছেই অ্যারেন। এবার আমার একটা শাস্তি হওয়া দরকার, কিন্তু আমি চাই ও নিজে আমাকে শাস্তি দিক। তাই নিজের কোনো ক্ষতি আমি করব না। সো চিল গাইস, কিছু একটা থ্রিলিং করব আজ, তোরা উপভোগ কর। উপভোগ কর মানে তুই কি করবি? দেখ এরিক, তুই এখন পুরোপুরি ড্রাঙ্ক, ঠিকমতো দাঁড়াতে পারছিস না, নিজের মধ্যে অবধি নেই। এখন কোনো বোকামি করবি না তুই। চল এখান থেকে।
এই বলে এলিনা এরিকের হাত ধরে নিয়ে যেতে নিলে এরিক ওর হাত ছাড়িয়ে নিয়ে পেছনের দিকে চলে যায়। তখনই অ্যারেন এলিনা পেছন থেকে এরিকদের চিৎকারের আওয়াজ পেল। সে চিৎকার করছে আর বলছে, চল আজ থ্রিলিং কিছু করা যাক। আজ এক অন্য নিয়মে বাইক রেসিং হবে। এতদিন তো নিয়মের মধ্যে রেস হয়েছে, আজকের বাইক রেসিংয়ের কোনো রুলস থাকবে না। যে এই রেসে আমাকে হারাতে পারবে তাকে আমি নিজে $10 মিলিয়ন দেব। এরিকের কথা শুনে চারিদিকে হইচই পড়ে গেল। উৎসুক জনতার ভিড় দেখা গেল। এমন রেস তো আগে কখনো কেউ ঘোষণা করেনি, তাই সকলের মধ্যে আরও বেশি আগ্রহ দেখা গেল। কিছুক্ষণ পর শুরু হয় নো রুলস ডেঞ্জারাস বাইক রেস। রাতের ঝলকানি, ট্র্যাক জুড়ে তীব্র উচ্ছ্বাস, চারপাশে পাগলের মতো কন্টেস্টেন্টরা ইঞ্জিন গর্জায়। এরিক কালো লেদার জ্যাকেট, গ্লাভস পরে নেয়, মুখে রক্তিম আলোর ছটা পড়ে তার। দেখতে তো গ্রিক গডের মতো সুদর্শন সে, পুরোপুরি কালোতে তার সাদা ফর্সা ত্বক আরও জ্বলজ্বল করছে। তার এই রূপ দেখে মেয়েগুলো তো পুরো ফিদা, চিৎকার করতে করতে পাগল হয়ে গিয়েছে। ভিড়ের মধ্যে শুধু একটা নামেরই জয় জয়কার হচ্ছে, আর সেটা হলো এরিক। রেসিং শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সবাই সবার পজিশন নিয়ে এক লাইনে হেলমেট হাতে নিয়ে দাঁড়ায় এবং এরিকও কালো হেলমেট নিয়ে স্টার্টিং লাইনে দাঁড়ালো। মনের মধ্যে এখনো তোলপাড় চলছে। ইনায়ার মুখটা ভেসে ওঠে তার সামনে, আর অস্ফুটতেই মনটা হাহাকার করে ওঠে। হয়তো আজ মরে গেলেও কোনো আফসোস থাকবে না তার। হেলমেট পরার মুহূর্তে সে নিজেই ফিসফিস করে, আজ শুধু গতির সাথে ছুটতে চাই, আমার নাগাল যেন আর কেউ না পায়। স্টার্টিং ফ্ল্যাগ উঠতে গর্জে ওঠে একসাথে সব ইঞ্জিন। চারপাশের গর্জন যেন মাটির তলা কাঁপিয়ে দিচ্ছে। ধুলো উড়ে যাচ্ছে বাতাসে। সবাই এক ঝাঁপে সামনে ছুটে যায়। এরিকের বাইকও মুহূর্তেই লাফিয়ে ওঠে ট্রাকে, আর চোখে শুধুই আগুন জ্বলে ওঠে। ঠোঁট শক্ত করে চেপে রেখেছে, বুকের ভেতর ঢাকের মতো ধুকপুক করছে হার্টবিট। ইনায়ের ঠান্ডা নির্লিপ্ত মুখ, তার ঘৃণা ভরা চোখ আর মুখ না খোলা অভিযোগগুলো মাথার ভেতর বারবার বাজছে। সেই দিন রাতের ঘৃণা ভরা দৃষ্টি, তার ইনায়ের বলা কথাগুলো এখন ঠিক বিষের মতো বিচ্ছে এরিকের হৃদয়ে। আপনার এই কুৎসিত মুখটা আমাকে আর কোনোদিন দেখাবেন না। কেন এসেছেন আপনি এখানে? চলে যান। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। এই কথাগুলো বারবার রিপিট হচ্ছিল এরিকের মস্তিষ্কে। এমন অবস্থায় নিজেকে ধরে রাখাও তার ভার হয়ে যাচ্ছে। একে তো সে পুরোপুরি ড্রাঙ্ক, আবার ইনায়ের কণ্ঠ যেন শোষো করে কানভেদ করে ঢুকে যাচ্ছে। এরিকের আঙুল শক্ত হয়ে আসে থ্রটলের ওপর। সে বাইকের গতি হুট করে অনেক বাড়িয়ে দেয়। রাস্তার বাতাস ছিন্ন ভিন্ন করে ধুলো আর বালির ঝড় তুলতে তুলতে সে এক ঝটকায় দুজন রাইডারকে ওভারটেক করে সামনে চলে আসে। রেসটা হঠাৎ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামনের এক বাইকার আবারও আচমকা সামনে এসে পড়ে। এরিক ব্রেক কষার সময় এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়। ইনায়ের নীরব মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। সে বাইকের গতি আরও বাড়িয়ে দেয়। এক টান দিয়ে আবারও সামনে চলে আসে, কিন্তু তার মস্তিষ্কে এখন রেস নেই, শুধুই ইনায়া। প্রতিবার যখন সে ব্রেক কষতে যাচ্ছে, মাথা ঘুরে ফিরে আসে এনার মুখ ঘুরিয়ে নেওয়া, দূরে সরে যাওয়া। সে আর রেসের ট্র্যাকের বাঁকগুলো নিয়ে ভাবছে না, শুধু দৌড়াচ্ছে যেন ইনায়াকে জিততে না পেরে এই রেসটা যেটা তার একমাত্র প্রতিশোধ। ট্রাকের একটা তীক্ষ্ণ বাঁকে সে হঠাৎ বাইকটাকে অতিরিক্ত হেলিয়ে ফেলে। সামনের এক বাইকার আচমকা তার সামনে এসে পড়ে। এরিক তড়িঘড়ি ব্রেক কষে। বাইকের চাকায় একটা হিংস্র শব্দ হয়, হ্যান্ডেল কেঁপে ওঠে, কিন্তু সে থামে না, বরং থামার বদলে সে আরও গতি বাড়িয়ে দেয়, যেন নিজের রাগ উগড়ে দিচ্ছে ট্রাকে। বাইকটার স্পিডোমিটার লাল দাগ ছুঁয়ে যাচ্ছে, তার চোখ লালচে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে বাতাসের ধাক্কায়। পরের ধাক্কাটা ছিল ভয়ঙ্কর তীক্ষ্ণ। ট্রাকের পাশে গার্ডরেল আর নিচে পাথরের ঢালু জমি। এরিক হঠাৎ আবার কল্পনায় ইনায়াকে দেখে। নীরব মুখ, ঘৃণার ছাপ, ঠোঁট কামড়ে চুপ থাকা ইনায়া। এক মুহূর্তের জন্য তার মনোযোগ সরে যায়, হাত কেঁপে যায়, হ্যান্ডেলের ব্যালেন্স ছুটে যায়। বাইকটা হঠাৎ ডান দিকে হেলে পড়ে।